সবাইকে আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই পরবর্তী আর একটা বাংলা ক্লাসে আমি উপস্থিত হয়েছি, শুভঙ্কর বিশ্বাস। আজকের লাইভ ক্লাসের পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে থাকব এবং দুর্দান্ত কিছু থিওরি, দুর্দান্ত কিছু টপিক আমরা আলোচনা করব, যে আলোচনার ফলে আপনারা অনেক অজানা তথ্যগুলো জানতে পারবেন এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনারা কয়েকটা ধাপ আগায় থাকবেন। তো আমি আশা করব যে এই ক্লাসের লাস্ট অবধি আপনারা থাকবেন। তো আশা করি সবাই ভালো আছেন। আমাকে একটু জানান যে আসলে আমার কথা বা আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, বা বিশেষ করে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানান। আর সবাই কেমন আছেন, অনেকদিন পর আসা হলো, সবাই একটু কমেন্ট করে জানান যে সবাই কেমন আছেন। মায়াবতী কন্যা তিনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাউন্ডটা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে মনে হয়। এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা যারা অ্যাক্টিভ আছেন প্রত্যেককেই অনুরোধ করব যে আপনারা একাধিক শেয়ার করেন এবং এই ক্লাস নিজেদের পাশাপাশি অন্যদেরকে জানার সুযোগ করে দিন। এবং আমি আশা করব যে প্রত্যেকেই 5-6টা বা তারও বেশি শেয়ার করবেন এবং অবশ্যই ডান লিখে একটু কমেন্ট করে জানান। পদ্মফুল বলেছেন সবকিছু ঠিকঠাক। আচ্ছা, ধন্যবাদ। আমি আবারও বলছি যে আজকের এই লাইভ ক্লাসটা খুবই দুর্দান্ত একটা ক্লাস হতে যাচ্ছে বরাবরের মতোই। আমি সবাইকে অনুরোধ করব যারা এখন অ্যাক্টিভ আছেন সবাইকে একটু শেয়ার করেন এবং সবাইকে জানানোর চেষ্টা করেন। এবং যারা শেয়ার করবেন অবশ্যই ডান লেখেন যে শেয়ার করেছেন কিনা, ডান লেখেন। আমি দেখতে চাই যে কারা কারা শেয়ার করেছেন। অবশ্যই আজকে একটা দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। আমরা সাধারণত জানি যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে বাংলা যে টপিকগুলো আসে যদি 3টা স্তরে ভাগ করি, 1 সাহিত্য, 2 ব্যাকরণ আর 3 মুখস্থ অংশ। তো আজকের এই ক্লাসটা আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা ব্যাকরণটাকে একটু বেশি প্রায়োরিটি দিব। তো আমি আবারও বলছি, হ্যাঁ, হাফিজুর রহমান বলেছেন ভালো আছি স্যার, ধন্যবাদ। জাকির হোসেন ডান। ঠিক আছে, সবাইকে আবারও অনুরোধ করছি সবাই একটু শেয়ার করে ডান লেখেন এবং কিছুক্ষণের মধ্যেই, যদিও একটু রাত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের এই যে লাইভ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। একটু শেয়ার করে ডান লেখেন। জানাতুল নেসা লাইজা বলেছেন ডান স্যার। এমডি হাফিজুর রহমান বলেছেন শেয়ার ডান। অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনুরোধ করছি যে একটু শেয়ার করেন এবং শেয়ার করার পর ডান লেখেন। নিজেদের পাশাপাশি বন্ধু বান্ধব বা বাকি যারা আছে সবাইকে একটু ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দেন। মনির রহমান বলেছেন ডান, অসংখ্য ধন্যবাদ। মাহমুদা আক্তার বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। শারমিন খাতুন বলেছেন শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। তার মানে এখানে 311 জন আমরা লাইভে আছি, আশা করি আরো আসবে। তো একটু শেয়ার করে সবাইকে নক দিয়ে একটু জানান দেন যে আজকে বাংলা যে ক্লাসটা, এক ক্লাসে মোটামুটি আমরা আজকে 2 থেকে 3টা মার্ক কমন পাওয়া যায় এরকম কিছু টপিক আমরা আলোচনা করব এবং আশা করা যায় যে আগামী পরীক্ষার জন্য এগুলো খুবই ফলপ্রসূ হবে। লাকি বানু বলেছেন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে বলছি যে আপনারা শেয়ার ডান করেন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসে চলে যাব যে আজকে আমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর যে আলোচনা। এবং আমরা যে পদ্ধতিতে আজকের ক্লাসটা শুরু করব সেটা হলো যে আমাদের বেশ কিছু প্রশ্ন থাকবে সাহিত্য, ব্যাকরণ, মুখস্থ অংশ থেকে। প্রথমত আমরা চেষ্টা করব আপনাদের থেকে জানা যে আপনাদের জ্ঞানের পরিধি কতটুকু, তারপর আমরা সেটাকে চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ, এবং এখানে তো বলাই হচ্ছে যে এটা একটা গবেষণামূলক ক্লাস এবং সেই পর্যায়ে আমরা নিয়ে যাব। এবং আশা করি একটা উদাহরণ থেকে, একটা টপিক থেকে আপনারা অনেকগুলো সমস্যার সমাধান খুঁজে পাবেন। চলুন শুরু করি। আচ্ছা,
তাহলে প্রিয় ভাই ও বোনেরা আমার, আমাদের আজকের লাইভ সেশনের প্রথম যে প্রশ্ন সেটি হলো, ওষ্ঠবর্ণ কোনগুলো? অর্থাৎ আমরা প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা ধ্বনি বা বর্ণ থেকে, এবং আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে প্রায়শই এই ধ্বনি বা বর্ণ থেকে অসংখ্য প্রশ্ন অসংখ্যবার এসেছে। এই জন্য এই যে ধ্বনিতত্ত্বের ধ্বনি বা বর্ণ সম্পর্কিত যে আলোচনাগুলো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই জন্যই আমরা প্রথম প্রশ্ন হিসেবে রেখেছি একটা ধ্বনি বা বর্ণ তত্ত্ব থেকে। এখন আমাদের প্রথম প্রশ্ন হলো ওষ্ঠ বর্ণ কোনগুলো? এখানে কিন্তু অপশন ক তে দেওয়া আছে ট ঠ ড ঢ, খ তে দেওয়া আছে প ফ ব ভ ম, গ তে দেওয়া আছে ক খ গ ঘ উ, আর ঘ তে দেওয়া আছে চ ছ জ ঝ ইয়। এখন প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই যে প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর আসলে কি হতে পারে দ্রুত একটু কমেন্ট করে জানান, তারপরে আমরা এটাকে বিশ্লেষণ করব। দ্রুত কমেন্ট করে জানাই যে ওষ্ঠ বর্ণ কোনগুলো, ক খ গ ঘ কোনটা, এবং উত্তর লেখার সময় অবশ্যই দাগ নম্বর এবং তার অপশন দেবেন যে এ নাকি বি নাকি সি নাকি ক নাকি খ। আবু সাইদ বলেছেন খ, বিউটি আক্তার বর্ষা বলেছেন বি, এমডি ইমরান খান বলেছেন খ, এমডি আসাদ সরকার বলেছেন খ, আবু হানিফ বলেছেন খ, তাহমিনা বেগম বলেছেন খ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন চলুন আমরা, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমরা আজকে আমাদের প্রশ্নগুলো যত দ্রুত সম্ভব আজকে শেষ করার চেষ্টা করব, এবং এটা অবশ্যই আপনারা জেনে রাখবেন যে আজকের এই ক্লাসটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অনেকগুলো অজানা তথ্য আপনাদের অবগত হবে, এবং চাকরি পরীক্ষায় আপনার স্বপ্ন পূরণের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা ছোঁয়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তাহলে অনেকেই উত্তর দিয়েছেন, সবাইকে মোটামুটি অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটু ব্যাখ্যায় যাই। আমাদের এই যে ওষ্ঠ, প্রথমত জানতে হবে যে ওষ্ঠ মানে কি। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ওষ্ঠ মানে কি? ঠোঁট। এখন এই যে আমরা যে কথাগুলো বলি, যে ধ্বনিগুলো উচ্চারণ করি, সেগুলো আসলে কোথা থেকে আসে? আমাদের কিন্তু একটা ফুসফুস আছে, ফুসফুস থেকে তাড়িত বায়ু, কি বললাম, ফুসফুস থেকে তাড়িত বায়ু যখন আমাদের এই কণ্ঠনালীর ভিতর দিয়ে প্রবেশ করে, এবং আমাদের এই কণ্ঠে কিন্তু একটা সরু কাঁটার মতো আছে এরকম, তো যখন ফুসফুস থেকে বায়ু তাড়িত হয়ে এই কণ্ঠনালীর ভিতর দিয়ে যখন প্রবেশ করে, তখন এই যে দুইটা সরু কাঁটা, এই দুইটা কাঁটাতে কিন্তু ধাক্কা লাগে, আর ধাক্কা লাগার পরে কিন্তু সেই ধ্বনিগুলো আমাদের মুখ বিবর অথবা নাসিকা দিয়ে বাইরে বের হয়, আর ওটাকে আমরা কি বলি? ধ্বনি। তাহলে ফুসফুস থেকে তাড়িত বায়ু কণ্ঠনালীর ভিতর দিয়ে মুখ বিবর অথবা নাসিকার মধ্য দিয়ে বাইরে প্রবেশ করার যে বিষয়, সেটাকে বলা হচ্ছে ধ্বনি। সেটাকে কি বলা হচ্ছে? ধ্বনি। আর এই ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ আমরা বলি ধ্বনি, কিন্তু যখন আমরা লিখি তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় বর্ণ। তাহলে আমাদের আজকের প্রশ্ন হলো যে ওষ্ঠ বর্ণ কোনগুলো? আমরা ইতপূর্ব জেনেছি, বা আজকে আরো একটু ক্লিয়ার হব যে উচ্চারণ স্থান অনুযায়ী আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি তার কিন্তু স্থান ভেদ আছে। যেমন আমরা আমাদের যে ধ্বনিগুলো আছে, কিছু কিছু আছে কণ্ঠ দিয়ে আমরা উচ্চারণ করি, কিছু কিছু আছে যে আমরা ওষ্ঠ স্পর্শ করে করি। তো সবকিছু মিলায়ে উচ্চারণের যে জায়গাগুলো আছে, বেশ কয়েকটা স্থান আছে, সেই স্থানগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন অনেকেই বলেছেন যে ওষ্ঠ বর্ণ কোনগুলো, বা এখানে বলা হচ্ছে যে প ফ ব ভ ম, কিন্তু ওষ্ঠ কেন হলো সেটা আমাদের জানতে হবে। তো বিশেষ করে আমাদের যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি, দেখেন আমরা যদি প ফ ব ভ ম, এই যে পাঁচটা বর্ণ উচ্চারণ করলাম, এই পাঁচটা বর্ণ কিন্তু আমাদের এই যে ওষ্ঠ মানে কিন্তু এই যে এই অংশটাকে বলা হয়, আর অধর এই নিচের ঠোঁটটাকে বলা হয়, দুইটা মিলে ঠোঁট। তাহলে ওষ্ঠ আর অধর দুইটা কিন্তু আলাদা। ওষ্ঠ বলা হয় উপরের অংশটাকে, আর অধর বলা হয় নিচের অংশটাকে, এই দুইটা মিলে হচ্ছে ঠোঁট। এখন ফুসফুস থেকে তাড়িত বায়ু বা যে ধ্বনিগুলো বের হওয়ার সময় আমাদের এই দুইটা ঠোঁটে স্পর্শ লাভ করার পরে বের হয়, সেইগুলোকে বলা হয় ওষ্ঠ ধ্বনি বা ওষ্ঠ ব্যঞ্জন। যেহেতু এখানে সবগুলোই ব্যঞ্জন বর্ণ আছে, কি আছে? সবগুলোই ব্যঞ্জন বর্ণ, তাহলে আমরা এখানে ব্যঞ্জন বর্ণটাকেই জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করব। এখন দেখি
যে ওষ্ঠ বর্ণগুলো কি কি আছে? দুটি ঠোঁটের স্পর্শে, এই যে ঠোঁটের স্পর্শে যে বর্ণগুলো উচ্চারিত হয় সেগুলোকে কি বলা হয়? ওষ্ঠ বর্ণ। তাহলে এখানে ওষ্ঠ বর্ণ কি কি আছে? ক খ ব ভ ম। তাহলে এখন এই যে ক খ গ ঘ উ, এইগুলো কি বর্ণ? দেখেন, আমরা যখন ক খ গ ঘ উ বলি তখন কিন্তু এই কণ্ঠের মাধ্যমে উচ্চারণ করি, ক খ গ ঘ উ। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? কণ্ঠ ব্যঞ্জন। এগুলোকে কি বলবো? কণ্ঠ ব্যঞ্জন। কি বলবো? কণ্ঠ ব্যঞ্জন। অর্থাৎ একটা উদাহরণের মধ্য দিয়েই আমরা বাকিগুলো সমাধান করার চেষ্টা করব। এইবার দেখেন, এই যে চ ছ জ ঝ ইয়, এই যে জিহ্বার অগ্রভাগ একটু প্রসারিত হয়ে দন্তমূলের একটু উপরে যে তালু আছে সেই তালুতে স্পর্শ করে কিন্তু চ ছ জ ঝ ইয় এই বর্ণগুলো বা ধ্বনিগুলো উচ্চারিত হয়। এই জন্য এগুলোকে আমরা কি বলবো? তালব্য বর্ণ। কি বলবো? তালব্য বর্ণ বা তালব্য ব্যঞ্জন। এগুলো আপনাদের সামনে যদি খাতা থেকে অবশ্যই নোট করে রাখেন, এটা কিন্তু পরবর্তীতে অনেক কাজে আসবে। তো এখন আমরা এর পরের যে বর্ণগুলো আছে, এই যে ট ঠ ড ঢ ন, এই যে ট ঠ ড ঢ ন, আমরা কিন্তু এই যে দন্তমূল অর্থাৎ দাঁতের গোড়া আর এরপরে যে অংশ, তারপরে যে অংশটা আছে সেটাকে তালু বলা হয়। অর্থাৎ তালু আর দন্তমূলের মাঝখানে যে অংশটা সেটাকে কি বলা হয়? মূর্ধা। দেখবেন যে ট ঠ ড ঢ ন, এই বর্ণগুলো বা ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমরা কিন্তু দাঁতের যে গোড়া আর তালুর মাঝামাঝিতে একটা ধাক্কা লাগে। এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় মূর্ধন্য। কি বলা হয়? মূর্ধন্য ব্যঞ্জন। কি বলা হয়? মূর্ধন্য ব্যঞ্জন। তাহলে দেখেন যে আমাদের প্রশ্ন ছিল ওষ্ঠবর্ণ। ওষ্ঠবর্ণ হচ্ছে যে বর্ণ বা ধ্বনিগুলো দুইটা ঠোঁটের স্পর্শের মাধ্যমে উচ্চারিত হয় সেগুলো ওষ্ঠবর্ণ বলে। তার উত্তরটা আমরা পেয়ে গেলাম। কিন্তু এই যে ট ঠ ড ঢ ন, তাহলে এগুলো কি হতে পারে? যদি পরীক্ষায় আসে কি লিখবো? এগুলো লিখবো মূর্ধন্য ব্যঞ্জন। কারণ দন্তমূল আর তালুর মাঝামাঝি যে অংশটা সেটাকে বলে মূর্ধা। আর আমরা যখন এই ট ঠ ড ঢ মূর্ধন্য উচ্চারণ করি তখন এই জিহ্বার অগ্রভাগ ওই মূর্ধার সাথে ধাক্কা খায়, তারপরে উচ্চারিত হয়। এই জন্য এই বর্ণগুলোকে কি বলবো? মূর্ধন্য ব্যঞ্জন। আর এদিকে ক খ গ ঘ এই ব্যঞ্জন ধ্বনিগুলো কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়, যার জন্য এগুলোকে বলবো কণ্ঠ ব্যঞ্জন। আর চ ছ জ ঝ ইয় এইগুলো তালুর সাথে স্পর্শ হয়ে তারপর উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে কি বলবো? তালব্য ব্যঞ্জন। তাহলে মোটামুটি আমাদের এক দিকের যে প্রশ্ন সেটা হচ্ছে ওষ্ঠবর্ণ কোনগুলো আমরা পেয়ে গেলাম, ক খ ব ভ ম। বিশেষ করে আমাদের যে শিশুরা, এই শিশুরা কিন্তু এই স্তরের বর্ণগুলো আগে শিখে। প্রশ্ন হতে পারে যে শিশুরা কোন বর্ণগুলো আগে উচ্চারণ করে। দেখবেন যে পাপা, মামা, বাবা এই টাইপের যে শব্দগুলো আছে এগুলো কিন্তু শিশুরা প্রথম উচ্চারণ করে। এরকম প্রশ্ন হতে পারে বা বিগত বিভিন্ন জায়গায় কিন্তু আসতে দেখা গেছে যে শিশুরা ধ্বনির কোন জায়গাগুলো আগে প্র্যাকটিস করে বা আগে বলে, আর সেটার উত্তর হচ্ছে প ফ ব ভ ম। আশা করি এই টপিকটা বা প্রথম যে প্রশ্নটা সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন কমেন্ট করে। আচ্ছা, তাহলে আমরা এর পরের প্রশ্নে চলে যাই। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো কোনটি তদ্ভব শব্দ। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু শব্দ থেকে বা শব্দ তত্ত্ব থেকে আমরা চয়ন করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত বোর্ড বা বিভিন্ন পরীক্ষা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই শব্দ থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তো আজকে আমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে কোনটি তদ্ভব শব্দ। দ্রুত আমরা একটু কমেন্ট করব যে ক সূর্য আছে, খ চাঁদ আছে, গতে চন্দ্র আছে, ঘতে গগন আছে। এই চারটা অপশনের মধ্যে তদ্ভব শব্দ কোনটি? একটু দ্রুত কমেন্ট করি। প্রিয় ভাই বোনেরা, আমরা দ্রুত কমেন্ট করি। আচ্ছা, আবু সাইদ বলেছেন 2 গ। সেতু সরকার বলেছেন চাঁদ, সেতু সরকার চাঁদ। এরপর এমডি এম খান বলেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। খাইজুল বেগম বলেছেন 2 খ। শ্রাবণী খান বলেছেন খ। সত্যের পদ বলেছেন জি।
আচ্ছা, সবাইকে ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করেন, এবং কমেন্ট করার পরে আমি যখন কমেন্ট করতে বলবো তখন আপনারা কমেন্ট করবেন। কিন্তু কমেন্ট করা শেষ হয়ে গেলে আমি যেটা বোঝাচ্ছি বা যে বিষয়টা উপস্থাপন করতেছি সেটা বোঝার চেষ্টা করবেন। তা না হলে দেখা যাচ্ছে যে আমার কথাগুলো দেখা যাচ্ছে একটু পরে শুনবেন বা বিষয়টা একটু অন্যদিকে যাবে। এই জন্য যখন কমেন্ট করতে বলবো কমেন্ট করবেন, থামতে বললে তারপর আমরা যে বিশ্লেষণ আছে, গবেষণা আছে, সেদিকে আগাবো। তাহলে অনেকেই মোটামুটি উত্তর দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ চাঁদ বলতেছেন, কেউ গ বলতেছেন। যাই হোক, এখন আমরা মোটামুটি একটু ব্যাখ্যায় যাই। দেখেন, এই প্রশ্নটা কিন্তু শব্দ থেকে, কি থেকে? শব্দ থেকে। এখন এই শব্দকে কিন্তু 4টা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে উৎসগত দিক, এরপর অর্থগত দিক, এরপর পদের যে জায়গাটা আছে, পদ অনুযায়ী শব্দ এটা আছে। তার মানে আমাদের যে শব্দগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, এই শব্দগুলোকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তবে আমরা আজকে উৎস অনুযায়ী যে শ্রেণীটা আছে, উৎস অনুযায়ী, কি বললাম, উৎস অনুযায়ী শব্দের যে শ্রেণীটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের প্রথম যে উৎস সেটা হচ্ছে তৎসম, 1 নম্বর। 2-এ অর্ধ তৎসম, কি বললাম, অর্ধ তৎসম, অর্ধ তৎসম। 3-এ তদ্ভব, 4-এ দেশি, আর 5-এ কি আছে, বিদেশি। আমি আবারও একটু বলি যে আমরা যখন একটা উদাহরণ প্র্যাকটিস করব, এই উদাহরণে দুঃখিত, এখানে একটু বানানোর সমস্যা হচ্ছে। অর্ধ তৎসম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা যে উদাহরণটা প্র্যাকটিস করব, শুধু ওইটাই না, ওর পাশাপাশি বাকি যে অপশনগুলো কেন হলো না তারও চলছে ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। আমাদের শব্দের যে উৎসগত দিক আমরা 5 ভাগে ভাগ করি। তার মধ্যে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এখন অনেক সময় আধুনিক ব্যাকরণে কিন্তু এই অর্ধ তৎসমটাকে অনেকটা উঠাইয়াই দিয়েছে। আমরা বলতে পারি তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এখন এই তৎসম মানে হলো সংস্কৃত থেকে সরাসরি যে শব্দগুলো বাংলায় এসে ব্যবহৃত হয়েছে সেগুলোকে বলা হচ্ছে তৎসম বা সংস্কৃত। আর এরপরে আমাদের আজকের যে অনেকেই উত্তর করেছেন যে খ, অনেকেই গ, কিন্তু আসলে প্রকৃত উত্তর কোনটা হবে সেটা আমরা এখন ব্যাখ্যা করব। তাহলে আমরা জানলাম যে তৎসম মানে সংস্কৃত থেকে যে শব্দগুলো আমাদের ভাষায় সরাসরি এসেছে সেগুলো তৎসম শব্দ বলা হচ্ছে। তদ্ভব, আর তদ্ভবটা হচ্ছে এরকম, তদ্ভব, তদ্ভব মূলত কয়েকটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষায় এসেছে। এক হচ্ছে সংস্কৃত, তারপর প্রাকৃত, আর তারপরে গিয়ে তদ্ভব। তাহলে এটা আমরা একটু বুঝি। অর্থাৎ তদ্ভব হচ্ছে প্রথমত একটা শব্দ সংস্কৃতে থাকে, তারপর সেটা প্রাকৃতে যায়, আর সর্বশেষে সে তদ্ভবতে এসে রূপান্তরিত হয়। যেমন সংস্কৃত একটা শব্দ, সংস্কৃত একটা শব্দ যদি আমরা বলি হস্ত, অর্থাৎ সংস্কৃত শব্দ হস্ত, সেটা বিকৃত হয়ে বা পরিবর্তিত হয়ে কি হয়েছে, হত্থ, কি হয়েছে, হত্থ। আর এই হত্থ থেকে তদ্ভব প্রক্রিয়া এসে হয়েছে হাত, কি হয়েছে, হাত। তাহলে এই হাত হচ্ছে এই হস্ত এর তদ্ভব রূপ। ঠিক একইভাবে এখানে কিন্তু চন্দ্র, এই চন্দ্র কিন্তু একটা সংস্কৃত শব্দ, চন্দ্র। আর এই সংস্কৃত চন্দ্রকে প্রাকৃতে এসে হয়ে গেছে চন্দ, কি হয়ে গেছে, চন্দ। এরপর তদ্ভবতে এসে হয়ে গেছে চাঁদ, কি হয়ে গেছে, চাঁদ। তাহলে আপনারা তো বুঝতেই পেরেছেন যে এখানে উত্তর কি হতে পারে, যে কোনটি তদ্ভব। তদ্ভব হচ্ছে সংস্কৃত মূল যে শব্দটা সেটা প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় যে নতুনত্ব বা নতুন করে প্রকাশিত হয় ওটাকে বলা হয় তদ্ভব। তাহলে এখানে তদ্ভব শব্দ কোনটি, এই যে উত্তর হবে খ। যারা খ উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা ক বা গ বলেছেন তাদেরকে বলছি যে এই বিষয়টা একটু ভালো করে বোঝেন যে চাঁদ কেন হলো। আমি আবারও বলি, এই যে তদ্ভব, তদ্ভব হচ্ছে
প্রথমত শব্দটা সংস্কৃত থাকবে, প্রাকৃতের মধ্য দিয়ে তদ্ভবে আসবে, বা তদ্ভবকে খাঁটি বাংলাও বলা হয়। তাহলে আমাদের মূল যে শব্দটা সেটা হচ্ছে চন্দ্র, মানে তৎসম, সংস্কৃত বা তৎসম। তারপরে সেইটা প্রাকৃতের মধ্য দিয়ে হয়ে গেছে চন্দ, কি হয়ে গেছে চন্দ। এরপরে তদ্ভব বা আমাদের আধুনিক যে খাঁটি বাংলা সেটাতে হয়ে গেছে চাঁদ। আর এই জন্য কোনটি তদ্ভব শব্দ? উত্তর কি হবে? চাঁদ। উত্তর কি হবে? চাঁদ। আর এখানে এই যে সূর্য, সূর্য কিন্তু একটা তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। এর কোনো তদ্ভব রূপ নেই, সূর্যকে আমরা সূর্যই বলি। এরপর চন্দ্র, চন্দ্রকে তো আমরা চাঁদ বলেছি, তদ্ভব উত্তর পেয়েছি, এটা পেলাম। গগন, গগন কিন্তু আকাশ, যার আর্থিক মানে আক্ষরিক অর্থ, এটাও কিন্তু একটা তৎসম শব্দ, কিন্তু গগনকে কিন্তু আমরা গগনই বলি। তার মানে এই সূর্য আর গগন তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, তারা যে ভাষায় মানে ওই ভাষায় যেভাবে ব্যবহার করে ঠিক এইভাবেই আসছে। এটাকে পরে আর প্রাকৃতের মধ্যে কোনো পরিবর্তন হয় না, সূর্যকে আমরা সূর্যই বলি আর গগনকে গগনই বলি। কিন্তু এই যে চন্দ্র সংস্কৃত, সেটা প্রাকৃতের মধ্যে দিয়ে হয়েছে কি তদ্ভবতে এসে হয়ে গেছে চাঁদ। এই জন্য কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। আমি একটু জানতে চাচ্ছি যে আমার ক্লাসটা আসলে আপনারা ঠিকঠাক বুঝতেছেন কিনা, এটা একটু বলেন যে আমার ক্লাসটা, আমার উপস্থাপনটা আপনারা ঠিক বুঝতেছেন কিনা, বা আমি আপনাদের অন্তর পর্যন্ত যাইতে পারতেছি কিনা, একটু কমেন্ট করে জানান। শাইন ইয়াসমিন বলেছেন 2 ডান, অর্থাৎ 2টা শেয়ার করেছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমরা চেষ্টা করব যে আজকের এই টপিকগুলো দ্রুত শেষ করার। আচ্ছা, আমাদের 3 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম চিহ্ন থেকে এসেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে ব্রাহ্ম চিহ্ন কিন্তু ইতোপূর্বে বাংলা ভাষায় খুব একটা প্রচলন ছিল না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে ব্রাহ্ম চিহ্ন বাংলা ভাষায় প্রথম কে নিয়ে আসলেন? এই যে ব্রাহ্ম চিহ্নের যে ব্যবহারটা প্রথম কে আনলেন, বা ব্রাহ্ম চিহ্নের যে প্রবর্তক কাকে বলা হয়? একটু কমেন্ট করে জানান। প্রবর্তক অর্থাৎ ব্রাহ্ম চিহ্নের প্রবর্তক বা প্রথম কে আনলেন বাংলা ভাষায়? কারণ আগের যে ভাষাগুলো ছিল সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা লাইনের শেষে 1 দাঁড়িয়ে দিতাম আর পরে 2 দাঁড়িয়ে দিতাম, কিন্তু আধুনিক কালে দেখতেছি যে আমাদের ব্রাহ্ম চিহ্নের একটা বৃহৎ আকারে পরিবর্তন ঘটেছে, কমা দাঁড়ি এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এটা আগে ছিল না। এখন প্রশ্ন হলো এই ব্রাহ্ম চিহ্নের ব্যবহারটা প্রথমে কে আনলেন, বা ব্রাহ্ম চিহ্নের জন্য কাকে আমরা বেশি সম্মানিত করি বা প্রশংসায় উদ্ভাসিত করি? একটু কমেন্টে জানান। দীপক বর্মন বলেছেন অনেক ভালো লাগছে, ধন্যবাদ। তাহলে অনেকে আবার এই 3 দাগের উত্তরও বলে দিচ্ছেন যে গ হবে, বা অনেকে খ বলতেছেন। যাক, আমার প্রশ্নটা ছিল যে আসলে ব্রাহ্ম চিহ্নের প্রবর্তক কে? আমরা একজনকে পেয়েছি, ইনরিস্ট ও ত্রিপুরা, তিনি বলেছেন অসাধারণ হয়েছে। সেতু সরকার বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যের পথ, অসাধারণ লাগছে স্যার, ধন্যবাদ। এরপর সামিল ইসলাম বলেছেন ব্রাহ্ম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ধন্যবাদ। RM জিহাদ বিদ্যাসাগর, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আমার প্রশ্ন ছিল ব্রাহ্ম চিহ্নের প্রবর্তক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি বললাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বাংলা ভাষায় প্রথম এই ব্রাহ্ম চিহ্নের ব্যবহারটা করেন। তো আমাদের আজকের প্রশ্ন বা এই 3 দাগের যে প্রশ্ন সেটা কি, যে শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন ব্রাহ্ম চিহ্ন বসে? ব্রাহ্ম চিহ্নের ব্যবহারটা কি? যে একটা বাক্য বা একটা অনুচ্ছেদে কোথায় আমরা থামবো, কোথায় একটু বিশ্রাম করব, এর যে প্রতীকী রূপ, এটাকে বলা হয় ব্রাহ্ম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। তো আমাদের প্রশ্ন হলো শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন ব্রাহ্ম চিহ্ন বসে? এখন এটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করি, সবাই একটু কমেন্টে জানাই যে উত্তরটা কি হবে, যে শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন ব্রাহ্ম চিহ্ন বসে? সেমিকোলন, বিন্দু, কমা, কোলন, একটু কমেন্টে জানাই। আর কিছু তথ্য দিয়ে রাখি, এই যে সেমিকোলন, এই সেমিকোলন কিন্তু ইংরেজি শব্দ। এই যে কমা, কোলন,
অর্থাৎ ইংরেজি ভাষার এই বিষয়গুলোকে ট্রান্সলেট করে বাংলা এনেছেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু এখন বিষয় হলো এই যে সেমিকোলন তো একটা ইংরেজি শব্দ, এর বাংলা কি? তারপরে যে কমা তো একটা ইংরেজি শব্দ, এর বাংলা কি? এরপরে যে কোলন তো একটা ইংরেজি শব্দ, এর বাংলাটা কি? সেমিকোলনটাকে আমরা প্রতীক হিসেবে কিভাবে লিখি? এইভাবে। বিন্দুকে আমরা কিভাবে লিখি? এইভাবে। কমাকে কিভাবে লিখি? এইভাবে। আর কোলনকে কিভাবে লিখি? তা প্রতীকী চিহ্ন একটু ভালো করে দেখি। এটা হচ্ছে সেমিকোলন, এটা বিন্দু, এটা কমা, আর এটা হচ্ছে কোলন। কিন্তু আমার প্রশ্ন হলো একটু মৌলিক বিষয়গুলো আমাদের জানা উচিত। যেমন সেমিকোলন তো একটা ইংরেজি, তাহলে বাংলা এর অর্থটা কি হবে? এরপর বিন্দুটা ঠিকই দেওয়া আছে, বিন্দুর ইংরেজি হচ্ছে ডট, এটা ঠিকই দেওয়া আছে। কিন্তু কমা বা কোলন এর বাংলা কি? যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানান। আমরা এখন এইটাই উপস্থাপন করবো, তারপর আমরা ব্যাখ্যার মাধ্যমে এর যে উত্তরটা হবে সেটা আমরা জানবো। সেমিকোলনের বাংলা পারিভাষিক অর্থ হচ্ছে অর্ধচ্ছেদ। কি বললাম? অর্ধচ্ছেদ। সেমিকোলনের বাংলা অর্থ হচ্ছে অর্ধচ্ছেদ। আর ডট মানে তো বিন্দু, এটা দেওয়াই আছে। আর কমা, তাহলে কমা এর অর্থ কি হতে পারে? পাদচ্ছেদ। কি বললাম? এটা আপনারা জেনে রাখেন। আমার মনে হয় যে ইতোপূর্বে এই বিষয়গুলো আপনারা অবগত নেই, কারণ এই বিষয়টা আমাদের খুব একটা মানে কাজে লাগে না বা আমরা এই বিষয়গুলো চর্চা করি না। কিন্তু যেহেতু সুযোগ হয়েছে এগুলো নোট করে রাখেন এবং জেনে রাখেন। আর এখানে কমা, কমাটাকে তো বলা হচ্ছে পাদচ্ছেদ। এই যে ডট মানে বিন্দুটা দেওয়া আছে। তাহলে এখন কোলনের যে বাংলা অর্থ সেটা হচ্ছে দৃষ্টান্তচ্ছেদ। সেটা কি হবে? দৃষ্টান্তচ্ছেদ। দৃষ্টান্তচ্ছেদ, 6 দ। তাহলে সেমিকোলনের বাংলা হচ্ছে অর্ধচ্ছেদ, ডট এর বাংলা হচ্ছে বিন্দু যেটা দেওয়া আছে, কমার বাংলা অর্থ হচ্ছে পাদচ্ছেদ, আর কোলনের বাংলা অর্থ হচ্ছে কি? দৃষ্টান্তচ্ছেদ। তার মানে প্রত্যেকটার এক একটা করে ব্যাখ্যা আছে, আলোচনা আছে। তো যাই হোক, আমরা সেমিকোলনের যে ব্যবহার, আমি বলি যে সেমিকোলনের যে সময়, এটা কত সময় এর মধ্যে আমাদের ব্যবহার করতে হয়, বা এর যে বিরতি এটা কত? এক বলার দ্বিগুণ সময়, অর্থাৎ এক বলার, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে, দ্বিগুণ সময়। অর্থাৎ প্রশ্ন হতে পারে যে সেমিকোলনের যে বিরাম এটা কত সময় বা বিরতি কত সময় পর্যন্ত থাকে? কি হবে? এক বলার দ্বিগুণ সময়। কি হবে? এক বলার দ্বিগুণ সময়। এবং এই সেমিকোলনের ব্যবহারটা হচ্ছে যে দুইটা বাক্যকে একত্রিত করার জন্য এই সেমিকোলনটা আমরা ব্যবহার করতে পারি। কি করতে পারি? দুইটা বাক্যকে আমরা একত্রিত করতে এই বাক্যটা ব্যবহার করতে পারি বা এই সেমিকোলন ব্যবহার করতে পারি। যেমন আকাশে মেঘ হয়েছে, এটা একটা বাক্য। বৃষ্টি হতে পারে, এটা আর একটা বাক্য, মানে বাক্যাংশ। আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে। এই যে একটা বাক্যের মধ্যে দুইটা বাক্যাংশ আছে, এই যে অন্বয় বা সম্পর্ক, এটা স্থাপনের জন্য আমরা সেমিকোলনটা ব্যবহার করতে পারি। এবং এই সেমিকোলনের যে বিরতি, সেটা সময় কতটুকু? এক বলার দ্বিগুণ সময়। এবার কমা বা পাদচ্ছেদ এর যে বিরতিকাল, কমা বা পাদচ্ছেদ এর যে বিরতিকাল, এটা হচ্ছে এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে। তাহলে এই যে কমা এর সময় বা বিরতি কতটুকু? এক বলতে যে সময় লাগে। আর এই যে দৃষ্টান্তচ্ছেদের যে সময়সীমা সেটা হচ্ছে 1 সেকেন্ড। কত? 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে যে সময়টা, তার হচ্ছে বিরতিকাল। তো যাই হোক, আমাদের প্রশ্ন হলো শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? আমরা তো জেনেই গেলাম যে সেমিকোলন বসে দুইটা বাক্যাংশকে বা অর্থযুক্ত কোনো বাক্যকে একত্রিত করার জন্য। এরপর কমা বসে অনেকগুলো শব্দকে একটা বাক্যে একত্রিত করার জন্য, যেমন রহিম করিম। যেমন এই যে রহিম, তারপর হচ্ছে করিম ও মিঠুন বন্ধু। তো এইখানে এই যে রহিম করিম এই দুটাকে এক করার জন্য আমরা কমা ব্যবহার করেছি। আর কোলনটা ব্যবহার করা হয় বিশেষ করে উদাহরণের ক্ষেত্রে বা দৃষ্টান্ত দেওয়ার জন্য। যেমন আমরা লিখতে পারি এই যে যেমন দিয়ে এই যে কোলন দিতে হবে, বা উদাহরণস্বরূপ এই যে কোলন দিতে হবে, মানে দৃষ্টান্ত স্থাপনের জন্য। আর এই যে বিন্দু, আমাদের মূল উত্তর হচ্ছে যে শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? বিন্দু। যেমন আমরা এই যে ডাক্তারটা লিখি, ডাক্তার, তো এই ডাক্তারকে সংক্ষেপে কি বলা হয়?
দয়াকার নিচে একটা বিন্দু। আবার যারা পিএইচডি করেছেন, অনার্স মাস্টার শেষ করে কোন একটা বিষয় নিয়ে পিএইচডি করেছেন, তাদেরকে কি বলা হয়? ডক্টর। তাদেরকে কি বলা হয়? ডক্টর। তাহলে এই ডক্টরের সংক্ষিপ্ত রূপ কি হবে? ডয় নিচে একটা বিন্দু। ডয় নিচে কি একটা বিন্দু। এখন প্রশ্ন হলো ডাক্তার আর ডক্টরের মধ্যে পার্থক্য। ডক্টর হচ্ছে তিনি হচ্ছেন অনার্স মাস্টার শেষ করে কোন একটা বিষয় নিয়ে রিসার্চ করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, একটা নিজের থিওরি তিনি প্রকাশ করেছেন, তাদেরকে বলছে ডক্টর। আর ডাক্তার সে যে কেউ হতে পারে, এমবিবিএস ডাক্তার বা 1 to 5 ডাক্তার হতে পারে। এখন ডাক্তারের সংক্ষিপ্ত রূপকে এই যে বিন্দু দিয়ে আমাদেরকে বুঝাইতে হবে। আবার যে ডক্টর আছে, ডক্টরকে কিন্তু বিন্দু দিয়ে বুঝাইতে হবে। আমরা যে মোহাম্মদ লেখার সময় ময়কে দিই, ওখানে কিন্তু বিন্দু দিতে হবে। অনেক সময় আমরা কোলন দিয়ে রাখি, এই কোলন কিন্তু খুব একটা শুদ্ধ না। তাহলে আমরা যে মোহাম্মদ অমুক তমুক যখন লিখি, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এই যে বিন্দু দিতে হবে। কারণ কি, শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিরাম চিহ্ন হিসেবে বিন্দুটাই বেশি পারফেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা এই বিষয়গুলো এখনো চর্চা করেন, যে কোলন দেন বা অন্য কিছু করেন, তাহলে আজকের এই ক্লাসের পর থেকে এইটা শুদ্ধ হওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার পরের প্রজন্ম যারা আছে তারাও শুদ্ধ হবে, আমাদের ভাষাটা ঠিকঠাক স্থায়ী হিসেবে লালিত পালিত হবে। যাই হোক, এখন 3 দাগের যে প্রশ্ন সেটা আমরা সমাধান করলাম। আপনারা একটু ভালো করে দেখে নেন, যেখানে বেশ কিছু নোট আছে। যদি কেউ খাতা কলম নিয়ে থাকেন, এটা নোট করতে পারেন, বা কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন। এরপরে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। বা আপনাদের যাদের কাছে ফোন আছে, স্ক্রিনশটটা নেওয়ার প্রয়োজন, তারা এটা নিতে পারেন। আমি আবারও বলছি, এরকম ক্লাস কিন্তু ইতিপূর্বে হয়তো আপনারা পাননি। এটা দুর্দান্ত একটা ক্লাস এবং সামনে আরো অনেক কিছু পাবেন। এই জন্য এই তথ্যগুলো যদি নতুন বলে মনে হয় আপনাদের, তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে রেখে দেন, বা খাতা থাকলে খাতায় নোট করেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা আমাদের এই যে মুখস্থ যে অংশগুলো আছে তার মধ্যে অন্যতম সমার্থক শব্দ। প্রশ্নটা কি? 4 দাগের, শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? প্রিয় ভাই ও বোন, আপনারা এই উত্তরটা অবশ্যই কম বেশি সবাই জানেন। আমি প্রথমত চাচ্ছি যে আপনারা মোটামুটি এই যে উত্তরটা, এটা একটু দেওয়ার চেষ্টা করেন। উত্তর দেওয়ার সময় অবশ্যই এই যে 4-এর ক, খ, গ, ঘ এটাও দিতে পারেন, আবার 4 লিখে ABCD সেটাও দিতে পারেন, আপনাদের সুবিধা মতো দেন। কিন্তু আমি চাচ্ছি যে দ্রুত এই প্রশ্নের যে উত্তরটা কি হতে পারে আপনার মতে, সেটা একটু আমাদের লিখে দেখান। আমাদের এখানে আফসানা বলেছেন 8 গ, ধন্যবাদ। এরপর আফসানা সদাচার, ধন্যবাদ। বলেছি যে প্রথমত এই যে প্রশ্নের দাগ নম্বর এবং অপশন যেটা সেইটা, তা না হলে বোঝা যায় না যে আসলে আপনি কোন গটা বা কোন দাগের ঘটা বলছেন। আচ্ছা, এরপরে RM জিহাদ বলেছেন 8 গ, MST ববি বলেছেন 8 গ, আহনাফ বলেছেন গ, অনেকেই বলছেন আর কি। সাবিকুল ইসলাম বলেছেন ক্লাসের PDF চাই। আচ্ছা, চেষ্টা করব দেওয়ার। এরপর তাহমিনা বেগম বলেছেন 8 গ। SF ফাহমিদা বলেছেন সি, কিন্তু সি বললে হবে না, কোন দাগ সেটা আপনাকে বলতে হবে, তা না হলে কিন্তু এটা পরবর্তীতে বোঝা যায় না। সত্যের পথ আর একবার ব্যাখ্যা করেন, কোনটা? প্রশ্ন নাম্বার তো বলতে হবে যে এইটা। আব্দুল হক আমান বলেছেন গ, দাগ নম্বর বলতে হবে আমান। আব্দুল হক আমান আবার বলেছেন গ। রোকসানা খালাসি বলেছেন গ, কিন্তু ওই যে দাগ নম্বর এবং উত্তর কোনটা হবে সেটা বলতে হবে, তা না হলে পরবর্তীতে কোন দাগের গ সেটা তো একটা কনফিউশন থেকে যাবে। যাই হোক, অনেকে কমেন্ট করেছেন, কমেন্ট করে যাচ্ছেন। এখন আর কমেন্ট করতে হবে না, আমরা এখন একটু সমাধানে যাব। আচ্ছা, আমরা যদি এই শব্দটাকে ব্যবচ্ছেদ করি তাহলে কি হয়? শিষ্ট যোগ আচার। এই শিষ্ট শব্দের অর্থ কি? নম্র বা ভদ্র। আর আচার মানে কি? ব্যবহার। আচার মানে কি? ব্যবহার। তাহলে শিষ্টাচার এই শব্দের আক্ষরিক অর্থ কি দাঁড়াচ্ছে? নম্র ব্যবহার বা ভদ্র ব্যবহার। এখন আপাত দৃষ্টিতে আপনাদের কাছে মনে হতেই পারে যে সততা,
নিষ্ঠা, সংযম, সদাচার, মানে মনেই হচ্ছে যে আসলে একই অর্থ, মনে হচ্ছে উত্তর সবগুলোই হবে, কিন্তু না। এই সকল ট্রিকি প্রশ্ন কি করতে হবে, ভেঙে ভেঙে আপনাদের উত্তরটা বের করতে হবে, তা না হলে ভুল দাগানোর সম্ভাবনাটা বেশি। যেমন আমি প্রথমে একটু হিন্ট দিয়ে রেখেছি যে শিষ্টাচারকে ভাঙলে কি হয়, শিষ্ট যোগ আচার, শিষ্ট মানে নম্র বা ভদ্র, আর আচার মানে ব্যবহার। তো উত্তর কি হবে একটু গেস করেন, কিন্তু উত্তর করার সময় অবশ্যই মানে আবেগে উত্তর করা যাবে না, একটু ভেবে বলতে হবে, যেহেতু একটা প্রশ্ন এবং কোন একটা চাকরি বাকরির পরীক্ষা আসছে সম্ভবত প্রাইমারিতে। তো আমরা যে প্রশ্নগুলো এখানে আলোচনা করতেছি প্রত্যেকটা প্রশ্নই হয় বিসিএস, না হলে ব্যাংক, না হলে প্রাইমারি জব, না হলে শিক্ষক নিবন্ধন, না হলে যে কোনো বেসরকারি পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো বারবার আসে আর যে টপিক থেকে বারবার প্রশ্ন হয় সেরকম প্রশ্নই কিন্তু আমরা এখানে উপস্থাপন করতেছি আপনাদের জন্য, যাতে আপনাদের ওই টপিকগুলো সম্পর্কে একটা জ্ঞান আসে, ধারণা আসে এবং পরীক্ষার সময় আপনাদের সুবিধা হয়। তো সেরকমই একটা হচ্ছে যে সমার্থক শব্দ, শিষ্টাচার শব্দের মানে সমার্থক শব্দ কোনটা, সততা, নিষ্ঠা, সদাচার, সংযম। আচ্ছা আমরা সততা দিয়ে শুরু করি। সততা, সততা এর শব্দের অর্থ কি? সততা এর অর্থ হচ্ছে সাধুতা। কি বললাম? সাধুতা, বা ওটাকে আমরা বলতে পারি ন্যায় পরায়ণতা। তাহলে সাধুতা বা ন্যায় পরায়ণতার সাথে কিন্তু শিষ্টাচারের কোনো সমার্থক শব্দের কোনো যোগ সাদৃশ্য নেই। আমরা বলতে পারি এগুলো সবগুলো আমাদের মানবিক গুণ বা মানবিক যে বৈশিষ্ট্য সেইটা, কিন্তু সততার সাথে শিষ্টাচার বা ভালো ব্যবহার এটা কিন্তু খুব একটা মিলছে না অর্থগত দিক থেকে। এবার যদি নিষ্ঠার কথা বলি, নিষ্ঠা, নিষ্ঠা বলতে মানে কি বলা যায়, দৃঢ় প্রতিজ্ঞ, এরকম একটা অর্থ। দৃঢ় প্রতিজ্ঞ, বা আমরা এই যে ভক্তির কথাটা বলতে পারি। নিষ্ঠা মানে হচ্ছে যে আমার এই বিষয়ে নিষ্ঠা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, দৃঢ় প্রতিজ্ঞ বা ভক্তি। কিন্তু এই যে নিষ্ঠা, ভক্তি বা শিষ্টাচার এর সাথেও কিন্তু খুব একটা মিলছে না। সমার্থক মানে কি, সমান অর্থ। আর এরপরে সংযম, সংযম মানে কি, সংযম মানে হচ্ছে নিয়ন্ত্রণ, সংযম মানে কি নিয়ন্ত্রণ। তাহলে প্রিয় ভাই ও বোনেরা দেখেন, এই যে নিয়ন্ত্রণের সাথেও কিন্তু শিষ্টাচার বা ভালো ব্যবহার এর কিন্তু খুব একটা মিল নেই। আর থাকলো কি সদাচার। এই সদাচারকে যদি আমরা ভাঙি ব্যবস্থিত করি কি হয়, সৎ যোগ আচার, সৎ যোগ আচার। আচার মানে কি ব্যবহার, আচার মানে কি ব্যবহার। আর সৎ মানে কি ইতিবাচক, ভালো, ভালো, ভালোকে আমরা ভদ্র বলতে পারি, সুশীল বলতে পারি, শালীন বলতে পারি। তাহলে শিষ্টাচার মানে যেরকম নম্র ভদ্র ব্যবহার, ঠিক একইভাবে সদাচার এর অর্থ হচ্ছে ভালো বা ভদ্র ব্যবহার বা সুশীল ব্যবহার বা আচরণ। তার মানে আমরা সর্বসাকুল্যে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি, সদাচার। উত্তর কি হবে সদাচার। যারা গ দিয়েছিলেন তাদের উত্তর ঠিক আছে, আর যারা অন্য কিছু দিয়েছিলেন এই যে এখন ব্যাখ্যা বা বিশ্লেষণ করলাম, আশা করি পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আমাদের ক্লাসগুলো কিন্তু গবেষণামূলক, অর্থাৎ আমরা শুধু একটা প্রশ্নের উত্তরই বলি না, উত্তরের ব্যাখ্যা বলি এবং বাকি যে অপশনগুলো কেন হলো না এবং ওই টপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে কিনা তারও কিন্তু আমরা একটা চুলচেরা বিশ্লেষণ আপনাদেরকে তুলে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের বড় একটা পাওয়া আমি মনে করি। এবং আমাদের এই লাইভ সেশনে এই টিউটোরিয়াল যে শিক্ষকগুলো আছেন তারা কিন্তু দেশ বর্ণ শিক্ষক, প্রত্যেকেই অভিজ্ঞ দীর্ঘ বছরের, এবং তারা কিন্তু খেটে আপনাদের জন্য এই যে কষ্ট করে ক্লাস করান এবং আপনারা উপকৃত হচ্ছেন, এটা কিন্তু একটা বড় পাওয়া। আশা করি আমাদের সাথে সর্বশেষ সময় পর্যন্ত, চাকরি বাকরি না হওয়া পর্যন্ত আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের একটা জায়গা তৈরি করে দেওয়ার। আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা আমাদের পরের প্রশ্নটা 5 দাগ, নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ? নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ? একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করি, স্যার ক্লাসগুলো প্লেলিস্ট করে দিলে আমাদের অনেক ভালো হয়, সহজ হতো যারা শুরু থেকে দেখতে পারেনি তাদের জন্য। অবশ্যই অবশ্যই, কিন্তু নামটা অনেকটা হিন্দিতে লেখা, যদি আমি হিন্দি একটু পাঠ করতে পারি, হিন্দি অক্ষরে লেখা, তাহলে তার নাম হচ্ছে তনজিনা বনু, এরকম কিছু একটা, হ্যাঁ হিন্দি অক্ষরে লেখা বা দেবনাগরী ভাষায় লেখা। এরপর অ্যানা হিল বলেছেন সদাচার, তার আগের উত্তর এখন আসতেছে। আমরা যে 5 দাগের কথা বলছি, 5 দাগ লিখে
5 দাগ লিখে এই প্রত্যয় সাধিত শব্দ এই অপশনের মধ্যে কোনটা, ক খ গ ঘ নাকি ABCD, 5 দাগ লিখে। সত্যের পথ বলেছেন স্যার আপনি কি করেন, এই যে পড়াচ্ছি। শেহনাজ পারভিন বলেছেন খণ্ডিত, ধন্যবাদ। তাহমিনা তাহা বলেছেন 5 ক। আবু সাইদ বলেছেন 5 গ। শারমিন আক্তার বলেছেন ক খণ্ডিত, দাগ নম্বর দিতে হবে, আবারও বলি। এরপর মাহিম হাসান বলেছেন 5 ক। নিশা খানম বলেছেন 5 ক। আচ্ছা, আমরা মোটামুটি এখন একটু কমেন্টটা রাখি, আমি যখন কমেন্ট করতে বলবো তখন আমরা ওটা জেনে গেলাম, কিন্তু এখন আর কমেন্ট করতে হবে না, কারণ কমেন্ট করতে গেলে আমাদের ক্লাসের টাইমটা একটু এলোমেলো হয়ে যাবে, সময়টা বেশি নষ্ট হবে। আমরা আসলে সময়ের মূল্য দিতে শিখি, একটা সেকেন্ড বা একটা মিনিট জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা সময়টা নষ্ট করবো না। যখন আমি কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবেন, আর যখন আমরা ক্লাসটা করবো তখন এই দিকে মনোযোগী হবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, এটা অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার, আমরা তো আছি। তাহলে নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? এখানে অপশন আছে খণ্ডিত, অপশন খতে আছে প্রলয়, অপশন গতে আছে অনুপম, অপশন ঘতে আছে বিশ্বাস। কিন্তু আসলে আমরা এই যে বাংলা ভাষায় এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ ব্যবহার করি, এই শব্দগুলো কিন্তু আমাদের মৌলিক শব্দ না, এগুলো সাধিত, মানে কোনো একটা প্রক্রিয়ায় হয়তো এসেছে। যেমন এই দিক থেকে বিচার করলে যে শব্দ আসলে কিভাবে আসে, শব্দ বেশ কয়েকভাবে আসতে পারে। যেমন শব্দগুলো সন্ধির মাধ্যমে আসতে পারে, তারপরে সমাসের মাধ্যমে আসতে পারে, এরপর উপসর্গ যোগে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। এরপর প্রকৃতি ও প্রত্যয়, কি বললাম, প্রকৃতি প্রত্যয় এর মাধ্যমে আসতে পারে। তার মানে আমরা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ ব্যবহার করি, এই শব্দগুলো যে গঠনের যে প্রক্রিয়া, কোন কোন প্রক্রিয়া আসতে পারে, সন্ধির মাধ্যমে আসতে পারে, সমাসের মাধ্যমে আসতে পারে, উপসর্গের মাধ্যমে আসতে পারে, প্রকৃত প্রত্যয়ের মাধ্যমে আসতে পারে। এখন আমাদের যে প্রশ্নটা, এটা কিন্তু প্রত্যয় সম্পর্কিত, অর্থাৎ এই টাইপের একটা প্রশ্ন, প্রকৃতি প্রত্যয় একটা প্রশ্ন। এখন এই প্রকৃতি প্রত্যয় বা প্রত্যয়টা কি সেটা জানার জন্য আমাদের একটু বেসিক জানতে হবে, আমরা একটু বেসিক জানতে হবে। তো বেসিকটা আমরা একটু জেনে নেই। আচ্ছা, আমাদের এখনকার প্রশ্ন হলো এই যে প্রকৃতি প্রত্যয়, যেহেতু আমরা একটু আগে গ্রাম চিহ্নের ব্যাপারটা শিখেছি, এই যে এটাকে কিন্তু হাইফেন বলে, কি বলে, হাইফেন। হাইফেন যার অর্থ করলে হয়, মানে এটার অর্থ হচ্ছে ও, প্রকৃতি ও প্রত্যয়, ওটাকে সংক্ষিপ্ত করার যে প্রক্রিয়া সেটাকে সিম্বল হিসেবে হাইফেন হিসেবে আমাদের দেখানো হয়। এটা কিন্তু একটা সমসাধিত প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। তো যাই হোক, এই প্রকৃতি আর প্রত্যয় কি, যেহেতু প্রত্যয় প্রশ্নটা আসছে তাহলে এটা আমাদের জানতে হবে, তাহলে সুবিধা হবে বুঝতে। এখন আমরা দুইটা শব্দ নেই, মনে করেন একটা শব্দ হচ্ছে কর্তব্য, আর 2 নম্বর শব্দটা আমরা নিতে পারি রূপালী। একটু ভালো করে বুঝবেন যেন, এখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু মৌলিক জ্ঞান আমাদের জানা হয়ে যাবে, এবং যেগুলো পরীক্ষায় আসে এরকম কিছু। যেমন এই কর্তব্যকে যদি আমরা ভাঙি, কর্তব্যকে ভাঙলে হয় ক্রি যোগ তব্য। এখন এই ক্রিটা একটা ধাতু বা ক্রিয়ামূল, ক্রিটা কি একটা ধাতু বা ক্রিয়ামূল। তার আগে আমরা আর একটু জেনে নিই যে কর্তব্যকে ভাঙলে কি হয়, ক্রি যোগতব্য, আর রূপাকে ভাঙলে কি হয়, এই যে রূপা যোগ আলী, রূপা যোগ আলী। এখন যে শব্দগুলোকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, একটা মূল অংশ আর একটা অতিরিক্ত অংশ, একটা মূল অংশ আর একটা অতিরিক্ত অংশ। আমাদের কিন্তু এই যে কর্তব্য, রূপালী এরকম কোনো শব্দ ছিল না, আগে ছিল কৃতব্য, রূপা, আলী, এগুলো যোগ হয়ে হয়ে আমাদের ভাষাটা সমৃদ্ধ হয়েছে শব্দে। তাহলে এই কর্তব্যকে ভাঙলাম কৃযোগতব্য দিয়ে, আর রূপালীকে ভাঙলাম রূপার আলী দিয়ে। এখন এই যে শব্দের প্রথম যে অংশটা, এই যে ক্রি আর এই যে রূপা, এই ক্রিয়া রূপা এই দুইটা অংশকে বলা হচ্ছে প্রকৃতি। অর্থাৎ শব্দকে ভাঙার পরে প্রথম যে অংশটা ওটাকে কি বলা হয়, প্রকৃতি, আর পরের যে অংশটা এই যে তব্য আর এই যে আলী, এটাকে বলা হচ্ছে প্রত্যয়। এটাকে কি বলা হচ্ছে, প্রত্যয়। তাহলে একটা শব্দকে ভাঙার পর প্রথম যে মূল বা রুট যে অংশটা ওটাকে বলা হয় প্রকৃতি, আর প্রকৃতির সাথে পরের যে অংশটা অতিরিক্ত যোগ হয় ওটাকে বলা হয় প্রত্যয়।
এখন কথা হলো যে এখানে আমি কেন রুটের মতো একটা চিহ্ন দিলাম, এটা রুট না, এটাকে বলা হচ্ছে ধাতু চিহ্ন। অর্থাৎ যে শব্দগুলো ক্রিয়ামূল থেকে এসেছে ওই ক্রিয়ামূল বোঝার জন্য বা বোঝানোর জন্য আমাদের কিন্তু একটা রুট বা ক্রিয়ামূল চিহ্ন দিতে হয়। আর এই ক্রিয়ামূল চিহ্নর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় ওটাকে বলা হয় কৃত প্রত্যয়। কি বলা হয়? কৃত প্রত্যয়। আর এই রূপা তো আর কোনো ক্রিয়া না, জাস্ট একটা শব্দ, নাম শব্দ। আর এই নাম শব্দের পরে যে প্রত্যয়টা বসে ওটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। ওটাকে কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা জানলাম যে প্রকৃতি শব্দের মূল অংশ আর তার পরের যে অংশ ওটাকে প্রত্যয় বলে। এখন যদি সেটা ক্রিয়ামূল হয় তাহলে তার সাথে যে প্রত্যয় বসে ওটাকে কৃত প্রত্যয় বলে। কি বলে? কৃত প্রত্যয়। আর যদি নাম শব্দ হয় ওই প্রকৃতির সাথে যে প্রত্যয়টা বসে ওটাকে কি বলে? তদ্ধিত প্রত্যয়। এখন এই যে কৃত প্রত্যয় যুক্ত যে শব্দ ওটাকে বলা হয় কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদটা আমরা বুঝে গেলাম। কৃদন্ত পদ কি? কৃদন্ত পদ হচ্ছে ক্রিয়ামূলের সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটা হয় ওটাকে ক্রিয়াদন্ত পদ বলে। তার মানে এখানে কর্তব্য একটা কৃদন্ত শব্দ বা পদ। আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত শব্দ হয় ওটাকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিতান্ত শব্দ বা ধ্বনি, তদ্ধিতান্ত শব্দ। তাহলে আমরা প্রকৃতি দুইটা পালাম, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটা কি ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি। এখন নাম বুঝালে তার সাথে যে প্রত্যয় হয় ওটাকে তদ্ধিত প্রত্যয় বলে, আর ক্রিয়ার সাথে যে প্রত্যয় বসে সেটাকে কৃত প্রত্যয় বলে। এখন আমরা একটু আমাদের উত্তরের দিকে যাই। আশা করি এটা বুঝতে পেরেছেন। দেখেন ভালো করে, যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় স্ক্রিনশট নিতে পারেন। আবার যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা মূল উত্তরে যাই। আমরা এখন মৌলিক যে বিষয়টা সেটা আমরা একটু জানলাম, কিন্তু এখন এই যে উত্তরটা যে নিচে কোনটি প্রত্যয় সাধিত শব্দ এইটা জানার জন্যই মূলত আমরা এতখানি আলোচনা করলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এই টাইপের প্রশ্ন যদি আরো আসবে তো অবশ্যই, তাহলে যাতে এই মৌলিক জ্ঞানের অভাবের ফলে আপনাদের উত্তর দিতে কষ্ট না হয়, যার জন্য এইটুকু বুঝালাম। এখন দেখি এই যে খণ্ডিত, এই খণ্ডিতকে যদি আমরা ভাঙি তাহলে হবে খণ্ড যুক্ত। এই খণ্ড একটা ক্রিয়ামূল বা ধাতু। তাহলে আমরা কেবলই শিখলাম যে একটা শব্দকে ভাঙার পর যদি ক্রিয়ামূল থাকে বা প্রত্যয় থাকে ওটাকে কৃত প্রত্যয় বলে বা কৃদন্ত শব্দ বলে। এবার এই যে প্রলয়, এই প্রলয় শব্দে এই যে প্র, অনুপম শব্দে এই যে অনু, আর বিশেষ শব্দে এই যে বি, এই তিনটা হচ্ছে উপসর্গ। এই তিনটা কি? উপসর্গ। অর্থাৎ প্রলয়, অনুপম, বিশ্বাস, এই তিনটা শব্দ উপসর্গ দিয়ে গঠিত, যার জন্য এখানে উত্তরটা কি হবে? এগুলো হবে না। প্রত্যয় সাধিত শব্দ কোনটা? এই যে খণ্ডিত, খণ্ড যোগ ত, এই যে রুট যেহেতু আছে তাহলে এটা হচ্ছে ক্রিয়ামূল, ক্রিয়ামূল। আর এখানে যে প্রত্যয় আছে ওটাকে কি বলা হচ্ছে? কৃত প্রত্যয়। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো? যে এটা একটা কৃত প্রত্যয় উদাহরণ। তাহলে নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? উত্তর হবে খণ্ডিত। খণ্ড, খণ্ড যোগ ত, খণ্ডিত। এবং খণ্ড কিন্তু একটা ক্রিয়ামূল বা ধাতু। আশা করি বুঝতে পেরেছেন। যারা মোটামুটি উত্তর দিয়েছিলেন সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে প্রকৃতি প্রত্যয় বিষয়টা এরকমই, একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আর সমস্যা হবে না। আমরা এরপর পরের প্রশ্নে চলে যাই। আমাদের 6 দাগের যে প্রশ্ন এটা কিন্তু এসেছে সাহিত্য থেকে। প্রশ্নটা হলো যে একে কি বলে সভ্যতা এই গ্রন্থটির রচয়িতাকে। প্রশ্নটি কি? একে কি বলে সভ্যতা এই গ্রন্থটির রচয়িতাকে? কতে দেওয়া আছে টেক্সাট ঠাকুর, খতে দেওয়া আছে মীর মশাররফ হোসেন, গতে দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্ত, ঘতে দেওয়া আছে কাজী নজরুল ইসলাম। প্রিয় ভাই বোনেরা, এখন আপনারা এর উত্তর দেওয়ার চেষ্টা করেন যে আসলে একে কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে আসলে। আব্দুল হক আমান বলেছেন খুব সুন্দর বুঝিয়েছেন স্যার, অসংখ্য ধন্যবাদ। আফসানা আঞ্জুম লিজা বলেছেন অসাধারণ ক্লাস, ধন্যবাদ আপনাকে। আচ্ছা,
এরপরে তাহলে এইটার উত্তর দেওয়ার চেষ্টা করি। 6 দাগের উত্তর কি হবে? 6 ক, 6 খ, 6 গ, 6 ঘ। দ্রুত কমেন্ট করুন, দ্রুত। আমাদের আরো বেশ কিছু প্রশ্নের উত্তর সমাধান করতে হবে, ব্যাখ্যা করতে হবে, এই জন্য আমরা সময় নষ্ট না করি, দ্রুত। একজন বলেছেন আফসানা, আফসানা লিজা বলেছেন মাইকেল মধুসূদন দত্ত, সুবর্ণা দাস বলেছেন গ, মেহরাজ বলেছেন, তাওয়াসুন বলেছেন গ, এরপর আকলিমা সরকার বলেছেন গ, আয়াত ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত। আমি আবার অনুরোধ করব যে উত্তর দেওয়ার সময় অবশ্যই দাগ নম্বর এবং ক খ গ ঘ এরকম অথবা ABCD এরকম দেওয়ার চেষ্টা করবেন। একে কি বলো সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে? টেকচাঁদ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এখন উত্তরটা অনেকেই দিচ্ছেন, অনেকেই কমেন্ট করছেন, অনেকেই এক একটা উত্তর দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আসলে দেখবো যে উত্তরটা কি হতে পারে। আমাদের প্রথম অপশন কি আছে? টেকচাঁদ ঠাকুর। প্রথম অপশনটা কি আছে? টেকচাঁদ ঠাকুর। এখন এই টেকচাঁদ ঠাকুর বলতে আসলে কাকে বোঝানো হয়? কাকে বোঝানো হয়? প্যারীচাঁদ মিত্র। কাকে বলা হয়? টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র। এখন বলেন তো যে প্যারীচাঁদ মিত্র আসলে আমাদের বাংলা সাহিত্যে কেন জননন্দিত বা তার ঐতিহাসিকতা কি? প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, কিন্তু এখন এই টেকচাঁদ ঠাকুর বা প্যারীচাঁদ মিত্র আসলে কিসের জন্য বিখ্যাত? আমাদের সাহিত্যে আমরা কেন তাকে স্মরণ করি? এটা একটু দ্রুত বলেন যে প্যারীচাঁদ মিত্রকে আমরা কেন সাহিত্যে বেশি বেশি করে স্মরণ করি? একজন বলেছেন জানি না, বাংলা তো কঠিন কেন। নিশা খানম 6 গ, অনিকা নুসরত দিতি 6 গ। আচ্ছা, মনিকা দে, দুঃখিত, মনিকা দে বলছেন বারবার যে স্যার আপনি আমার নাম বলেন না কেন, এই যে এখন বলছি মনিকা দে। MD হাবিবুল্লাহ তানভীর 6 ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আফসানা আঞ্জুম লিজা, আলালের ঘরের দোলাল। হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্যে প্রথম যে উপন্যাস সেটা হচ্ছে আলালের ঘরের দোলাল। আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কে লিখেছেন? প্যারীচাঁদ মিত্র। এবং সেই উপন্যাসটার নাম কি? আলালের ঘরের দোলাল। আলালের ঘরের দুলাল। অসংখ্য ধন্যবাদ লিজা। তাহলে প্যারীচাঁদ মিত্রকে আমরা কিভাবে চিনবো? যে বাংলা সাহিত্যের প্রথম যে উপন্যাস তিনি লিখেছেন, আর সেই উপন্যাসটার নাম কি? আলালের ঘরের দোলাল। এখন যদি প্রশ্ন হয় যে আলালের ঘরের দোলাল বা আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসটা কি? আলালের ঘরের দোলাল। আর যদি বলা হয় যে প্রথম সার্থক উপন্যাস কি, তখন বলতে হবে দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এগুলো কিন্তু পড়তে হবে, জানতে হবে, হুটহাট করে প্রশ্ন চলে আসতে পারে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দোলাল, যা লিখেছে প্যারীচাঁদ মিত্র, যার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। আবার যদি বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা, তখন কিন্তু বলতে হবে দুর্গেশ নন্দিনী, যেটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এবার মীর মোশাররফকে আমরা কিভাবে চিনি? মীর মোশাররফকে চিনি আমরা বিষাদ সিন্ধুর জন্য। কিসের জন্য? বিষাদ সিন্ধুর জন্য। বিখ্যাত একটা উপন্যাস এবং মুসলিম রেনেসাঁর একজন বিখ্যাত সাহিত্যিক। তাহলে মীর মোশাররফের যে রচনা সেটা কি? বিষাদ সিন্ধু। এবার কাজী নজরুল ইসলামকে চিনি আমরা বিদ্রোহী কবি হিসেবে। কি হিসেবে? বিদ্রোহী কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে চিনি। এখন এই যে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু আমাদের বাংলা সাহিত্যের মানে অগ্রগণ্য একজন সাহিত্যিক। আর এই যে একে কি বলে সভ্যতা, এটা কিন্তু একটা প্রহসন। এটা কি? একটা প্রহসন। আর প্রহসন মানে হচ্ছে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে, ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক নাটক, হাস্যরসাত্মক নাটক। অর্থাৎ এই প্রহসন কিন্তু নাটকেরই একটা শ্রেণী। প্রহসন হচ্ছে মানে কোন একটা নাটক যেটা ব্যঙ্গের মাধ্যমে বা হাস্যরসিকতার মাধ্যমে সমাজের একটা বাস্তবতা বোঝানো হচ্ছে,
এরকম সাহিত্য বা এরকম নাটককে কি বলা হয়? প্রহসন। তো বাংলা সাহিত্যে এই যে প্রহসন প্রথম কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। এই একে কি বলে সভ্যতা গ্রন্থটি রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। এরকম প্রহসন আর একটা আছে, সেটা কি? বুড়ো শালিকের ঘাড়ে রোগ। বুড়ো শালিকের ঘাড়ে রোগ। কি বললাম? বুড়ো শালিকের ঘাড়ে রয়চন্দ্রদের ওকার। তাহলে একে কি বলো সভ্যতা, এটা একটা প্রহসন। আর প্রহসনটা হচ্ছে ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক কোন একটা বিষয়ের মধ্য দিয়ে একটা নাটক উপস্থাপন করা। আর মাইকেলের আর একটা মানে প্রচলিত বা জনপ্রিয় প্রহসন আছে, সেটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো। কি বললাম? বুড়ো শালিকের ঘাড়ে রো। আর আমরা জানি যে আমাদের মহাকাব্য দুই প্রকার, একটা হচ্ছে জাত মহাকাব্য আর একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। জাত মহাকাব্য পৃথিবীতে 4টি আছে, যেমন মহাভারত, রামায়ণ, ইলিয়াড, ওডিসি এরকম। আর সাহিত্যিক মহাকাব্যের মধ্যে প্রত্যেক ভাষার অনেক সাহিত্যিক আছেন, তারা তাদের ভাষায় মহাকাব্য লিখেছেন। তো বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্যকে লিখেছেন এই মাইকেল মধুসূদন দত্ত। আর সেটা কি? বাংলা ভাষায় এই যে বাংলা ভাষায় যে সার্থক মহাকাব্য, প্রথম সার্থক মহাকাব্য কে লিখেছেন? এই মাইকেল মধুসূদন দত্ত। এবং সেই সার্থক মহাকাব্যটা কি? মেঘনাদ বধ। সেই সার্থক মহাকাব্যটা কি? মেঘনাদ বধ। তাহলে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই একটা প্রশ্নের মাধ্যমে অনেকগুলো তথ্য কিন্তু জেনে গেলাম। যেমন একে কি বলে সভ্যতা, এটা একটা প্রহসন। এটা কি? প্রহসন। প্রশ্ন হতে পারে যে এটা কি প্রহসন, এটা কি নাটক, এটা কি কাব্যগ্রন্থ, এটা কি উপন্যাস? উত্তর কি হবে? নাটক। প্রহসন একটা নাটক। আর এটা লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আর তার আর একটা প্রহসন আছে, সেটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এখন এই যে টেক্সার ঠাকুর হচ্ছে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। আর প্যারীচাঁদ মিত্র সাহিত্যে কেন আমাদেরকে মানে স্মরণের জায়গায় রেখেছেন, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম যে উপন্যাস আলালের ঘরে দুলাল, সেটা কিন্তু প্যারীচাঁদ মিত্র লিখেছেন। এবার মীর মশাররফ হোসেন বাংলার মুসলিম রেনেসার একজন সাহিত্যিক, এবং তার বিখ্যাত একটা উপন্যাস আছে বিষাদ সিন্ধু, কারবালার যে যুদ্ধ সেটাকে কেন্দ্র করে। তো তাকে আমরা বিষাদ সিন্ধুর উপন্যাসের মাধ্যমে চিনি। আর এরপরে কাজী নজরুল ইসলামকে সবাই আমরা খুব বেশি চিনি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কিন্তু একই সাথে প্রথম বাংলা সাহিত্যের যে সার্থক মহাকাব্য মেঘনাদ বধ, তিনি কিন্তু রচনা করেছেন। আবার বাংলা সাহিত্যে প্রথম সনেট বা চতুর্দশপদী বলি যে কবিতা, তার যে প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে একটা প্রশ্নের মাধ্যমে দেখেন আমরা প্রায় 10-12টা প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এবং এরকম কিন্তু প্রশ্ন হতে পারে, আমি কিন্তু এমনি বলছি না। এটা বিগত যে পরীক্ষা বা চাকরি পরীক্ষা আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে এরকম প্রশ্ন কিন্তু হওয়ার হামেশা আসে। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটা প্রশ্ন শুধু উত্তরই জানবো না। যেমন আমি যদি আপনাকে বলতাম যে একে কি বলে সভ্যতা গ্রন্থের রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত, তাতে লাভ হতো কি? আমাদের পড়তে হবে টেক্সার ঠাকুর কেন হলো না বা তার সম্পর্কে, মীর মশাররফ হোসেন কেন হলো না তার সম্পর্কে আমাকে জানতে হবে, কাজী নজরুল ইসলাম কেন হলো না তার সম্পর্কে আমাকে জানতে হবে। এরকম করে যদি আপনাদের পড়ার জায়গাটা একটু বৃদ্ধি করেন, তাহলে দেখবেন যে চাকরি বাকরি আপনাদের কে ঠেকাবে? অবশ্যই চাকরি বাকরি হবে। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, নিচের কোন শব্দটি প্রাতিপদিক? নিচের কোন শব্দটি প্রাতিপদিক? আমাদের 7 নম্বর প্রশ্ন হলো, নিচের কোন শব্দটি প্রাতিপদিক? লাঙ্গল, দম্পতি, লেখা, সাধিত। এই বিষয়টা সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো আজকের এই ক্লাসে। তাহলে পরবর্তীতে যদি এরকম প্রশ্ন হয়, আপনাদের কোনো সমস্যা হবে না। এই জন্য এই প্রশ্নের পাশাপাশি আমরা আরেকটা মৌলিক জ্ঞান নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রশ্ন হলো, নিচের কোন শব্দটি প্রাতিপদিক? লাঙ্গল, দম্পতি, লেখা, সাধিত। দ্রুত কমেন্ট করি আমরা, প্রিয় ভাই বোনেরা, দ্রুত কমেন্ট করি। সত্যের পথ, খুব সুন্দর ক্লাস স্যার, ধন্যবাদ। আচ্ছা, এরপরে অনিকা, নুসরত, দিতি, লেখা। লেখা কি? আফসানা, আঞ্জুম, লিজা, লাঙ্গল, এমডি, হাফিজ, নাজমুল, সাথে ক। আচ্ছা, এই প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন শব্দ, অর্থাৎ বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বলা হয়। বিভক্তিহীন শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক।
তবে আমাদের এই প্রাতিপদিক যেহেতু পাঠ্যে আসছে, প্রশ্ন যেহেতু আসছে, তাহলে আমাদের এর আগে আর কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। আর সেটা হচ্ছে লগ্নক। সেটা কি? লগ্নক। ল গয়ন ক। এখন লগ্নককে যদি আমরা ভাঙি কি হয়? লগ্ন যোগ অক। লগ্ন যোগ অক। আর এই লগ্ন শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত। লগ্ন শব্দের অর্থ কি? সংযুক্ত। এখন আমি মোটামুটি একটা বাক্যের মধ্য দিয়ে এই বিষয়গুলো একটু উপস্থাপন করার চেষ্টা করব যে শুভকে কলমটি ও বইগুলো এখনই দিয়ে আসো। এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের একটা বাক্য লিখলাম, শুভকে কলমটি ও বইগুলো এখনই দিয়ে আসো। এই যে দিয়ে আসো, এইটা হচ্ছে ক্রিয়া। এটা কি? ক্রিয়া। তো একটা বাক্যে যখন একটা শব্দ আর একটা শব্দের পাশাপাশি বসে তখন কিন্তু অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়। কি হয়? লগ্নক মানে কি? অতিরিক্ত বর্ণ। লগ্নক মানে কি? অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি। এখন একটা বাক্য যখন আমরা বলবো তখন একটা শব্দের পর একটা শব্দ যখন স্থাপন করি তখন অর্থটা ঠিকঠাক রাখার জন্য যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি বসে ওইগুলোকে লগ্নক বলে। এখন লগ্নক কত প্রকার সেটা একটু দেখি। যেমন এই যে শুরু পরে কি আছে? কে। কলমটি, এই যে টি। বইগুলো, এই যে গুলো। আর এখন ই, এই যে ই। এখন আমরা তো জানি যে আমাদের বাংলায় বিভক্তি 7টা আছে। শব্দের পরে বিভক্তি বসে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তো এই যে কে, এই কেটা হচ্ছে এইখানে একটা বিভক্তি। এবার টি, এই যে টিটা, খানাখানি, এগুলোকে আমরা আর্টিকেল বলি, অর্থাৎ ভালো বাংলায় বলি নির্দেশক। ভালো বাংলায় কি বলি? নির্দেশক। এই যে গুলো, গুলিগুলো, গণ, এগুলো কি? বচন। এগুলো কি? বচন। এক বচন, বহু বচন, এইটা। আর এখনই, এখন একটু প্রেসারাইজ করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে বলক। এটাকে কি বলা হচ্ছে? বলক। তাহলে একটা বাক্যে শব্দের পরে বিভক্তি বসতে পারে, নির্দেশক বসতে পারে, বচন বসতে পারে, বলক বসতে পারে। আর এইগুলোকেই বলা হচ্ছে লগ্নক। এগুলোকে কি বলা হচ্ছে? লগ্নক। আশা করি আজকের পর থেকে এই লগ্নক নিয়ে বা বিভক্তি, নির্দেশক, বচন, বলক এগুলো নিয়ে সমস্যা হবে না। এখন আমাদের প্রশ্ন হলো যে নিচের কোন শব্দটি প্রাতিপদিক? আর প্রাতিপদিক মানে হচ্ছে বিভক্তিহীন শব্দ। প্রাতিপদিক মানে কি? বিভক্তিহীন শব্দ। যেমন আমরা যদি এখানে একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করি তাহলে দেখব, আমরা এখান থেকে একটু মুছে দেই। এইখানে এই যে দম্পতি, দম্পতি, এই দম্পতিকে ভাঙলে কি হয়? দম ও পতি, বা এখানে আমরা বলতে পারি জায়া ও পতি। এখন জায়া মানে স্ত্রী, পতি মানে স্বামী। এটা কিন্তু সমাস। এটা কি? সমাস প্রক্রিয়া। এবার যদি লেখাকে ভাঙি, লেখাকে ভাঙলে হয় লিখ যোগ আ। এই লিখ কিন্তু একটা ক্রিয়ামূল বা ধাতু। এটা কিন্তু প্রত্যয় বা প্রকৃতি প্রত্যয়। ঠিক আছে? এরপর যদি আমরা সাধিত ভাঙি, কি? সাধিত যদি ভাঙি বা ব্যবচ্ছেদ করি তাহলে কি হবে দেখি আমরা। এই যে সাধিত, সাধিতকে যদি আমরা ব্যবচ্ছেদ করি, সাধিতকে ভাঙলে হয় সাধি যোগ ত। সাধি যোগ ত। তাহলে দেখেন যে সাধিতকে ভাঙলে সাধি যোগ ত প্রকৃতি প্রত্যয় পাচ্ছি, লেখাকে ভাঙলে লিগ যোগা প্রকৃতি প্রত্যয় পাচ্ছি, দম্পতিকে ভাঙলে পাচ্ছি সমাস। কিন্তু লাঙ্গল, এই যে লাঙ্গল, লয়াকার ওয়েগ লা ল, এই লাঙ্গলের সাথে কিন্তু কোনো প্রকৃতি প্রত্যয় নেই, কোনো সমাস নেই, কোনো বিভক্তি নেই। আর আমরা প্রাতিপদিক মানে কি? প্রাতিপদিক মানে হচ্ছে বিভক্তিহীন শব্দ।
তার মানে এখানে বিভক্তিহীন শব্দ শুধু একটাই আছে, আর সেটা কি লাঙ্গল। কারণ দম্পতি সমাসের মাধ্যমে গঠিত, লেখা প্রকৃতি প্রত্যয়, সাধিত প্রকৃতি প্রত্যয়। তার মানে প্রত্যেকটার মানে মূল অংশের পরে অতিরিক্ত অংশ আছে, কিন্তু একমাত্র এই লাঙ্গলে নেই। এই জন্য এই লাঙ্গলকেই বলা হচ্ছে মানে প্রাতিপদিক। আর প্রাতিপদিক মানে কি বিভক্তিহীন শব্দ। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা একটু দ্রুত শেষ করি, যেহেতু রাত হয়ে গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্ন হলো গরু ঘাস খায়, এখানে খায় কোন কালের উদাহরণ? এটা একটু কমেন্ট করার চেষ্টা করি। গরু ঘাস খায়, এই যে বাক্যটা, এই বাক্যটা অতীত, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান। একটু দ্রুত কমেন্ট করি, 1 মিনিটের মধ্যে একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করি। আর অল্প কিছু প্রশ্ন আছে, তারপর আমরা আমাদের আলোচনা বা আজকের ক্লাসটা শেষ করব। স্যার রাত হয়ে গেছে, আসলে আজকে অনেকটা রাত হয়ে গেছে। আমাদের আসলে লাইভ ক্লাসটা একটু পরে নেওয়া হয়েছে, যার জন্য রাত হয়ে গেছে, এই জন্য আমরা দুঃখিত। তবে আমরা দ্রুতই শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। এখন এই যে গরু ঘাস খায়, এখানে খায় কোন কালের উদাহরণ? আসলে অতীত মানে কি? বাংলা থেকে আমরা ইংরেজি ভালো বুঝি। সাধারণ বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফাইনাইট। ঘটমান বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পুরা ঘটিত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ মানে অবাক করা বিষয়, আমরা ইংরেজি বুঝি যে টেন্স 4 প্রকার বা 3 প্রকার, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট। এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আসলে বাংলায় যখন বলি তখন একটু ভুলাই যায়। অতীতকে আমরা পাস্ট জানি, কিন্তু সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান এগুলো সম্পর্কে আমরা জানি না। কিন্তু এটাকে যদি ইংরেজিতে তর্জমা করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন সাধারণ বর্তমান হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, ঘটমান বর্তমান হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পুরা ঘটিত বর্তমান হবে প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটা বর্তমানে চলতেছে বর্তমানে, তারপরে পুরা ঘটিত যে কাজটা বর্তমানে শেষ হয়ে গেছে, আর সাধারণ বর্তমান যে কাজটা সাধারণত হয় বা ঘটে। আর অতীত মানে তো অতীত, ক্রিয়া শেষে ল, লে, লাম এগুলো থাকে। কিন্তু আমাদের বাক্যে গরু ঘাস খায়, এখানে খায়, গরু ঘাস খায়, তার মানে কি কাউজ, COWS, কাউজ ইট গ্রাস, GRASS, গ্রাস। তাহলে এইটা কিন্তু আমরা বলতে পারি যে প্রেজেন্ট ইন্ডি। তাহলে প্রেজেন্ট ইন্ডির বাংলা অর্থ কি? প্রেজেন্ট ইন্ডির বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান। তার মানে এটা সাধারণ একটা কাজ। তাহলে এখানে গরু ঘাস খায়, এই খায় এটা কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান। এখন আর একটু সময় থাকলে আরো একটু বিস্তৃত আলোচনা করতাম যে ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান কি। আসলে পুরা ঘটিত বর্তমান বলতে প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা যা বুঝি সেটাকে, আর ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর সাধারণ বর্তমান হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর একটা বর্তমান আছে, সেটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝানো হয়। যাই হোক, আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্ন হলো একটা উপসর্গ থেকে। অনতিবিলম্বে সম্রাট সৈন্য সমবিবেহারে দুর্গম মরুপথে অভিযান করলেন। এই যে করলেনটা হচ্ছে একটা ক্রিয়াপদ, করলেনটা কি একটা ক্রিয়াপদ, করলেনটা কি ক্রিয়াপদ। আর বাকি যে শব্দগুলো, বিশেষ করে এই যে সৈন্য, এই সৈন্যের মধ্যে কোনো উপসর্গ নেই। তারপরে মরুপথ, এর মধ্যে কোনো উপসর্গ নেই। কিন্তু অনতিবিলম্বে সম্রাট সমবিবেহারে, এরপর অভিযান, দুর্গম, এগুলোর মধ্যে উপসর্গ আছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো এই বাক্যে কয়টা উপসর্গ আছে? 9টা, 6টা, 7টা, 8টা। এখন আমি যদি আপনাদেরকে যদি বলি যে আসলে এই উপসর্গগুলো একটু ফাইন্ড আউট করেন, তাহলে রাত পোহায় যেতে পারে, ভোর হয়ে যেতে পারে। এই জন্য আমরা ওদিকে না গিয়ে আমরা একটু সমাধানে যাই, যেহেতু আমাদের সময় কম। আমাদের প্রথম শব্দটা কি? অনতিবিলম্বে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, অন যোগ অতি, আর মূল শব্দটা হচ্ছে বিলম্ব। তার মানে অনতিবিলম্বে এটাকে যদি আমরা ব্যবচ্ছেদ করি, ব্যুৎপত্তি করি, তাহলে কি হয়? অন আর অতি। তাহলে এখানে এই যে 1 নম্বর উপসর্গ, 2 নম্বর উপসর্গ। এরপরে যদি সম্রাটকে ভাঙি, সম্রাট, তাহলে সম যোগ রাজ, রয়াকার বর্গের জ যোগ কিপ, কয় দীর্ঘি প। তার মানে এই শব্দে
এই অংশটা হচ্ছে মূল শব্দ, প্রকৃতি প্রত্যয়ের মধ্যে সাধিত হয়েছে, কিন্তু এই যে সম এটা কিন্তু একটা উপসর্গ, তাহলে 3 নম্বর উপসর্গ আমরা পাইলাম। এরপরে কি আছে সমবিবেহারে, তাহলে ওইটাকে ভাঙলে হয় সম যোগ অভি, আর ব্যাকে ভাঙলে হয় বি যোগ আ, আর মূল শব্দ হচ্ছে হারে। এই সমবিবেহারে মানে একত্রে অবস্থান, সমবিবেহারে মানে কি একত্রে অবস্থান। তাহলে সমবিবেহারে এটাকে ভাঙলে কি হয় সম যোগ অভি যোগ বি যোগ আ, তাহলে এখানে উপসর্গ 4, উপসর্গ 5, উপসর্গ 6। এরপরে কি আছে দুর্গম, এই দুর্গমকে ভাঙলে হয় এই যে দূর যোগ গম, দূর যোগ গম, এই দূরকে আমরা দয়রস্যু র এটা দিয়ে বুঝাইতে পারি। তাহলে এই দূর কিন্তু আর একটা উপসর্গ, তাহলে এটা কত নম্বর 5 নম্বর। 1 2 3 4 5 6, দুঃখিত এটা 7 নম্বর, এটা 7 নম্বর। এরপরে কি আছে দুর্গম, অনতি বিলম্বে সম্রাট সমবিবেহারে দুর্গম অভিযান। 1 2 3 4 5 6, ও এখানে আর একটা আছে 7, আর এটা হচ্ছে 8 নম্বর হবে। এটা কত নম্বর হবে এটা হবে 8 নম্বর। আর সর্বশেষ আরেকটা কি আছে অভিযান, অভিযানকে ভাঙলে হয় অভিযোগ যান, এই অভি কিন্তু আর একটা উপসর্গ, তাহলে 9। তাহলে দেখেন আমাদের এই যে 9 দাগের যে প্রশ্নটা, অনতি বিলম্বে সম্রাট সৈন্য সমবিহারে দুর্গম মরুপথে অভিযান করলেন, বাক্যটিতে উপসর্গ রয়েছে কয়টি মোট 9টি। এইটা আমরা কিভাবে পাইলাম, এই যে অনতি বিলম্বে অন অতি দুইটা আছে, সম্রাটে সম একটা আছে, সমবিহারে সমযোগ অভিযোগ বিযোগ আ 4টা আছে, আর দুর্গমে কি আছে দুর্যোগ গম একটা, আর অভিযানে কি আছে একটা। এই সবকিছু মিলায়ে এই বাক্যে মোট কতগুলো উপসর্গ আছে 9টি। আমরা আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন আজকে লাইভ ক্লাসের, আজকে আমাদের লাস্ট প্রশ্ন বিপরীত শব্দ থেকে সুরভি এর বিপরীত শব্দ কি? সুরভি, সুরভি মানে কি সুগন্ধি, সুরভি মানে কি সুগন্ধি। আর এদিকে এই যে পুতি, এই পুতি মানে হচ্ছে দুর্গন্ধ, পুতি মানে কি দুর্গন্ধ, পুতি মানে হচ্ছে দুর্গন্ধ। তাহলে এই সুরভি এর বিপরীত শব্দ কি হবে দুর্গন্ধ। তো যাই হোক, যেহেতু অনেকটা রাত হয়ে গেল, আজকের ক্লাসটা আমরা এখানে রাখবো। তবে আপনাদের জন্য বিশেষ বিশেষ মানে কি তার উপরে এবং দুর্দান্ত একটা অফার আছে, সেই অফারটা চলুন আমরা উপস্থাপন করি। আপনাদের জন্য বিরাট একটা অফার আছে, একটু অফারটা দেখি। যারা এখন মোটামুটি লাইভে আছেন তাদের জন্য খুবই কার্যকরী, এবং যারা লাইভ থেকে চলে গেছেন বা লাইভের পরে যারা থাকবেন, দেখেন এখানে কিন্তু আমরা মোটামুটি আমরাই শুরু করেছি বাংলাদেশে এই প্রথম সকল চাকরির কম্বাইন কোর্স। দেখেন এখানে কিন্তু আমাদের প্রাইমারি আছে, নিবন্ধন আছে, প্লাস 10 থেকে 20তম গ্রেড। তার মানে এই কোর্সে এই প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের যে পড়াশোনাগুলো আছে সব কিন্তু এক কোর্সেই পাবেন। আপনাকে কিন্তু আলাদা করে এই যে প্রাইমারি কোর্স করা, আলাদা করে নিবন্ধনের কোর্স করা, আলাদা করে 10 থেকে 20তম গ্রেড সেখানে যাওয়া, এটা কিন্তু করা লাগবে না। আমাদের এই একটা কোর্সের মাধ্যমেই প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড সব কোর্স কিন্তু এক জায়গায় পাবেন, আর সেটাকে বলা হচ্ছে কম্বাইন কোর্স, এবং সেই নতুন ব্যাচ শুরু হয়েছে। এরপরে দেখেন, এরপরে আমাদের এই যে ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস, বিষয়টা কি ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস, তার মানে আপনি যদি একবার ভর্তি হন তাহলে সারা জীবন চাকরি বাকরি না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু এই কোর্সের মধ্যে থাকতে পারবেন। আর আমাদের এই কোর্সে কি কি থাকছে, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের যে কম্বাইন কোর্স কি কি থাকছে, যে একবার যদি আপনি ভর্তি হন তাহলে আগে এবং পরের যত লাইভ ব্যাচ বা রেকর্ডেড ক্লাসের সবগুলো কিন্তু আপনি পাবেন। দুর্দান্ত কিন্তু একটা অফার। আপনারা যখন এখন এই যারা লাইভে আছেন, অ্যাক্টিভ আছেন, তারা অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে যান। তাহলে এই কোর্সে ভর্তি হলে কি পাবেন, এই কোর্সে ভর্তি হলে আপনি নিবন্ধন, প্রাইমারি
এছাড়াও বাকি যত চাকরির যে পড়াশোনাগুলো আছে একটা কোর্সের মধ্যে আপনি পাবেন। আর এখানে ভর্তি হলে আপনি আগের যে ক্লাসগুলো আছে রেকর্ডেড সেগুলো পাবেন। এরপর প্রতিটি ব্যাচে 100+ লাইভ ক্লাস, 100+ লাইভ এক্সাম, এটা কিন্তু আপনি পাবেন। আর 1200 টাকায় সমমূল্যের লেকচার শিট পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে। মানে দুর্দান্ত অফার। আপনি যদি এইটা যদি লুফে না নেন, আমি মনে করবো যে জীবনের সব থেকে একটা মানে লস হবে আপনার জন্য। যে বাংলাদেশে এই প্রথম একটা কম্বাইন্ড ব্যাচ যেখানে সবকিছুই আছে এবং আপনি সবকিছু ফ্রি পাচ্ছেন। এখানে 1200 টাকার সমমূল্যের যে লেকচার শিট সেটা ফ্রি পাচ্ছেন, তারপরে 100টা লাইভ ক্লাস, 100টা লাইভ এক্সাম, আগের যে ক্লাসগুলো আছে সেগুলো আপনি পাচ্ছেন। তার মানে কি আপনার জন্য এটা একটা আশীর্বাদ যে আপনি এটা লুফে নেন। এবং এখন যারা অ্যাক্টিভ আছেন দ্রুত আপনারা এই কোর্সটা মানে কেনেন এবং ডান লেখেন টাকার যে জায়গাটা আছে সেটা দিয়ে। আমরা পরবর্তীতে চলে যাই। পরে দেখেন এখানে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম যে গ্রেড এবং প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম যে গ্রেড শুধুমাত্র শুধুমাত্র এগুলো বাদ দিয়ে দেখেন আমাদের প্রাইমারি যে কোর্সটা ছিল সেটা কিন্তু 1500 ছিল, নিবন্ধন 1500, 10 থেকে 20তম যে গ্রেড সেটা কিন্তু 1500 ছিল। কিন্তু আমি তো এতক্ষণ বলছি যে এগুলোকে আলাদা আলাদা না করে আমরা কিন্তু কম্বাইন্ড করেছি, এটা কিন্তু আপনাদের সুবিধার কথা চিন্তা করে। এখন এই যে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের যে চাকরির যে পড়াশোনা, এটা কিন্তু আপনি এক করছেই মাত্র 1450 টাকায় পাচ্ছেন। কত টাকায়? 1450 টাকায়। আপনারা যারা এই যে শুভঙ্কর স্যারের ক্লাস করলেন বা আরো অনেক স্যারের ক্লাস করছেন, এখন আপনারা এই লাইভে থাকতে থাকতে আমাদের লাইভটা কিন্তু আরো আধা ঘন্টা পর্যন্ত থাকবে আপনাদের জন্য। তো আপনারা এই ক্লাস শেষ হওয়ার পরেও কিন্তু আপনারা এখানে এই যে টাকাটা পেমেন্ট করে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশ করে আপনারা কিন্তু অবশ্যই ডান লিখবেন, পেমেন্ট ডান, এবং অবশ্যই নক দেবেন। তারপর আপনাদেরকে আমরা আমাদের গ্রুপে অ্যাড করে দিব। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের বিশেষ যে অফার সেটা হচ্ছে বাংলাদেশে আমরাই প্রথম যে কোর্সগুলোকে আলাদা আলাদা না করে এই যে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম যে গ্রেডের যে পড়াশোনাগুলো আছে, কোর্সগুলো আছে, আমরা কিন্তু এক কম্বাইন্ড ব্যাচ বা কম্বাইন্ড কোর্সে আমরা রূপান্তরিত করেছি। এবং শুধুমাত্র আপনারা যদি 1550 টাকা দেন, 1450 টাকা দিলেই কিন্তু আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন। এখনই আপনারা এই কোর্সে ভর্তি হয়ে যান এবং এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা ডান লেখেন, ডান পেমেন্ট। আরেকটা বিশেষ অফার আছে, যে অফার শেষ তবু যাদের আর্থিক সমস্যা বা অফারটা কিন্তু একটু কষ্ট হচ্ছে, তারা কিন্তু এই নম্বরগুলোতে আমাদেরকে নক দিতে পারেন, কল দিতে পারেন। তাহলে আমরা আমাদের জায়গা থেকে সাপোর্ট করার চেষ্টা করব। অর্থাৎ যাদের একটু আর্থিক সমস্যা আছে তাদের জন্য একটা অফার, যে আপনারা কিন্তু এই নাম্বারগুলোতে নক দিয়ে বা কল দিয়ে আপনার যে কোর্সে ভর্তি হওয়ার যে সুযোগটা সেটা কিন্তু আপনি পেতে পারেন। এই জন্য অবশ্যই যাদের আর্থিক সমস্যা আছে তারা এই নম্বরগুলোতে কল দিবেন। আর যারা আজ ক্লাস পর, আমি আবারও বলি, এই যে আমরা ক্লাস করাচ্ছি এই ক্লাসটা কিন্তু মানে মূল যে তথ্যগুলো আছে একদম কিন্তু সব কিন্তু আমরা দিতে পারি না এই সংক্ষিপ্ত পরিসরে। কিন্তু এই ক্লাসগুলোকে যদি আপনি আরো ডিটেলসে জানতে চান, চাকরি পাওয়ার আগে যে পরিক্রমা, যে পড়াশোনা, সেটাকে যদি আপনি ধরতে চান, তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে আপনারা ভর্তি হয়ে যান। তাহলে দেখবেন যে চাকরি বাকরি আপনাদের হাতের মুঠোয়। আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো এবং আপনারাও আমাদের সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। শুভ রাত্রি বলে আজকে মোটামুটি আমি শেষ করছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখে বা উপকৃত হচ্ছেন, তারা অবশ্যই কোর্সে যদি ভর্তি চান তাহলে লেখেন যে আমি ভর্তি হতে চাই। এটা দ্রুত, যারা ভর্তি হতে চান কমেন্টে লেখেন যে আমরা ভর্তি হতে চাই বা আমি ভর্তি হতে চাই, কমেন্টে লেখেন দ্রুত। যারা এখনো অ্যাক্টিভ আছেন তাদেরকে বলছি যে আমাদের এই কোর্সে যদি আপনি ভর্তি হতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান যে আমি ভর্তি হতে চাই।